আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেকগুলো দল মুখে মুখে কথা বলছেন, কেউ বা নিজেদেরকে গোছানোর জন্য সময় নিচ্ছেন। কলকাতার দাদা দিদিরা সে বয়কটের শুরু থেকে বলে আসতেছে, কি বলে ওকাত থাকলে ভারতের চিকিৎসা বয়কট করে দেখা। ওকাত মানে জানি না, ধরে নিলাম হিম্মত। আমার ওকাত নাই দাদারা, তবে আমি পকাত করতে পারি। আজকে ধরে হোলসেল পকাত করে দেবো। সবারই বক্তব্যের টার্গেট হয় বিএনপি। আপনি ভিপি নুরকে দেখেন, সে বলে কি এক ফেসিবাদ থেকে আরেক ফেসিবাদ। চরমোনাইকে দেখেন, তাও বলতেছে এক লুটেরা থেকে আরেক লুটেরা। জামাতের আমিরকে দেখেন, তিনিও বলতেছেন যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপ। তো প্রত্যেকেই যখন কথা বলেন টার্গেটটা কোথায় যায়? বিএনপির উপরে যায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেশ কয়েকটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি হিসেব করে দেখেন। এর মধ্যে মাওলানা ভাসানী, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হয়েও তিনি আওয়ামী লীগের দলের নামগন্ধের ভিতরেও নেই। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে 4টা ভিডিও ফুটেজ দেখাবো। দয়া করে 4টা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন তাহলে দর্শক আমরা 4টা ভিডিওর প্রথম ভিডিওটা দেখে নেই। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেকগুলো দল মুখে মুখে কথা বলছেন, কেউ বা নিজেদেরকে গোছানোর জন্য সময় নিচ্ছেন। নিজেদেরকে গোছানোর জন্য যারা সময় নিচ্ছেন, এর মাঝখানে আমরা ধরতে পারি জামায়াত ইসলাম বা চরমোনাই সহ বিভিন্ন যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে, তাদের নির্বাচন নিয়ে খুব তাড়াহুড়ো নেই। বাট বিপরীতে বিএনপি তারা যদিও বলছে যে যৌক্তিক সময় দেওয়া যেতে পারে, খুব দ্রুতই সংস্কারের সবগুলা কাজ আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না, তো সেই ক্ষেত্রে নির্বাচনটা যত দ্রুত হবে ততই ভালো হবে। এখন অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, পাশাপাশি দীর্ঘদিন যাবৎ বিএনপি, জামায়াত ইসলাম, আওয়ামী বিরোধী যারাই রাজনীতি করেছেন তাদের সকলেরই খুবই সম্মান এবং শ্রদ্ধার একজন পাত্র ছিলেন ডক্টর আসিফ নজরুল ইসলাম। আর তো আলাদা পরিচয় দেওয়ার দরকার নেই। এখন নির্বাচন নিয়ে গেল কয়েকদিন আগে পত্রিকার যারা সম্পাদকরা আছেন তারা ডক্টর ইউনূস সাহেবকে অফার করছিলেন যে 2 থেকে 3 বছর যেন তিনি আপনার এই ক্ষমতায় থাকেন। তো 1 বছর 1 মাস পূর্তি উপলক্ষে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেন একজন অন্যতম সমন্বয়ক আসিফ, সে কিন্তু বলছিল যে নির্বাচনটা খুব তাড়াতাড়ি হবে না, এর জন্য সময় লাগবে। এবার আসিফ নজরুল ইসলাম স্যার সেটাকে আরও বিশদভাবে বিষয়টাকে প্রকাশ করেছেন। আর এই প্রকাশে এতটুকু বোঝা যাচ্ছে যে খুব সহসায় আসলে নির্বাচন হচ্ছে না। তবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, বিএনপিতে অনেক ভদ্র মানুষ আছেন, বিএনপির যারা ঊর্ধ্বতন সিনিয়র নেতারা আছেন, তো বা দলীয়ভাবেও আমার এলাকাতে অনেক মানুষ আছেন ভালো চরিত্রের অধিকারী মানুষও, কিন্তু ওই যে 5% যারা মানে কি বলা হয় যে টোকাই টাইপের আছে, সেটা আওয়ামী লীগেও আছে। এরা প্রকৃতপক্ষে কোনো দলের কর্মী না, কিন্তু এদেরকেই দেখবেন আপনার এলাকায়, আপনি অনলাইনে এত বিএনপি করেন না, দেশে গেলে দেখবেন আপনার এলাকার একটা টোকাই আপনার এলাকার সম্মানিত একজন নেতার সাথে চেয়ারে বসে আছে। আপনার এলাকার একজন টোকাই আপনার থাপড় দিয়ে দাঁত ফলাই দিবে, আপনি বিচার পাবেন না। আপনার নেতা বলবে, হেই তুই কি করছস, একদম দেখবি এসেই থাক, কিছু মনে করো না। তো এই টাইপের 5% মানুষ প্রত্যেকটা সরকারকে নষ্ট করে। তবে নির্বাচন যত লেট হবে এই মানুষগুলোর দৌরাত্ম্য বাড়ছে, নানান জায়গায় গ্রুপিংয়ের সমস্যা হচ্ছে, আর এগুলো গণমাধ্যম ফোকাস করছে। সামহাও বিএনপির জন্য এটা নেগেটিভই হবে। তবে বিএনপির জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে এদেরকে কন্ট্রোল করা, শতভাগ কন্ট্রোল করা, যেমনটা জামাত করে রেখেছে, যদিও জামাতে এই ধরনের কর্মীর সংখ্যা অনেক কম আছে। তো এখন আমাদের আসিফ নজরুল ইসলাম স্যার তিনি বলছেন যে আমি বিভিন্ন সরকারের সমালোচনা করেছি গত 30 বছর ধরে, আর সরকারে আছি কতদিন? 30 দিন। সরকারের নানান নেতিবাচক কাজের সমালোচনাটা যত সহজে করতে পারতাম, নতুন দায়িত্ব পালন করার কাজটি ততটা সহজ হচ্ছে না। এটি হচ্ছে বাস্তবতা। ইদানিং আসিফ নজরুল স্যারের একটা বক্তব্য খুবই সোশ্যাল মিডিয়াতে ভাসে। তিনি অনেক আগে বলছিলেন তিনি যদি মন্ত্রী হতেন তাহলে কি করতে পারতেন। তো আজকে কিন্তু তিনি সেই মন্ত্রী, তবে 1 মাসে দৃশ্যত খুব যে বড় ধরনের সংস্কার হচ্ছে ওই রকমও কোনো কিছু দেখতে পাচ্ছে না। অনেকে এটা বলছেন, রাজনৈতিক নেতারাও বলছেন যে আমরা আসলে জানতে চাই কেমনে কি সংস্কার, কত পরিমাণ সংস্কার, মেরামতটা কি, সংস্কার কি। তো তিনি সোজা বক্তব্য তার যে নির্বাচনের জন্য আসলে সময় দিতে হবে সরকারকে। আর তার বক্তব্য হচ্ছে যে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আমি সরকারের কাজও খুব স্বাচ্ছন্দ্যে করতে পারবো। আর বিগত 15 বছরে সরকারের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার মাধ্যমে, অবাধ দুর্নীতি, অনিয়মকে প্রশ্রয়, দলীয়করণের মাধ্যমে যেই শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আপনার মেরামত করতে সময় লাগবে, এমনকি কাজ করাটাও অনেকটা কি বলা যায় চ্যালেঞ্জিং। তো নির্বাচন ইস্যুতে
তিনি এখানে খুব স্পষ্ট তার একটা বক্তব্য দিয়েছেন যে নির্বাচনটা কবে হওয়া উচিত বা কতটুকু সময় আসলে তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে। তো তিনার স্পষ্ট বক্তব্য আমি যতটুকু অংশ আপনাদেরকে না বললেই না। তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইতে পারে। আমার প্রশ্ন, তারা কি ধরনের নির্বাচন চায়? তারা কি আওয়ামী লীগ আমলের মতন নির্বাচন চায়? অবশ্যই না। আওয়ামী লীগ আমলের মতন কেন চাইবে? আওয়ামী লীগ আমলে তো আর অন্তর্বর্তী সরকার ছিল না, এখন আপনারা আছেন, সেটা কেন চাইবে? আপনার এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে স্যার উইথ ডিউ রেসপেক্ট অযৌক্তিক ছিল। জবাবদিহীন সরকার ব্যবস্থা চায়, এটা কেন চাবে? সেটা যদি আওয়ামী লীগ থাকতো চাইতো? চায় না। আচ্ছা, আওয়ামী লীগ আমলের মতন পুলিশ, বিচার ব্যবস্থা ও প্রশাসন চায়? এগুলোও চায় না 100%। এগুলো যদি না চায় তাহলে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রত্যাশার প্রতি যদি দলগুলোর শ্রদ্ধা থাকে, বিশেষ করে বিএনপিকে নিকেট করা হচ্ছে, তাহলে নতুন বাংলাদেশ গড়ার সংস্কারের জন্য আমাদেরকে সময় দিতে হবে। সময় কতটা তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, নির্ভর করবে অংশীজনদের কাছ থেকে আমরা কতটা সহযোগিতা পাচ্ছি। তো তিনি বলছেন যে বাংলাদেশে এত ব্যাপক গণঅভ্যুত্থান আগে হয়নি, এত মানুষের মৃত্যু হয়নি। নতুন সরকার মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কাজ করবে না, তারা আশাবাদী। দ্বিতীয়ত, সংস্কার করা হবে সবাইকে অংশীদার করে, যাতে তাদের মালিকানা বোধটা তৈরি হয়। তো তিনি বলছেন যে এখন বর্তমান সরকারের মেয়াদ শেষে দেশকে কোন পর্যায়ে দেখতে চাচ্ছে আসিফ নজরুল ইসলাম? তিনি বলছেন যে আমি এমন একটা দেশ দেখতে চাই যেখানে দেশ গড়ার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, বৈষম্যহীন, শোষণহীন, দুঃখ কষ্টহীন দেশ চাই, যাতে বিশ্বের দরবারে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি। আর সরকারের বিদায়ের সময় আমি দেখতে চাই ব্যক্তিগতভাবে বিদায়ের সময় মানুষ যেন বলতে না পারে আমি অন্যায় করেছি, ভুল হতে পারে, তবে অন্যায় করব না, আমাদেরকে সময় দিতে হবে। সুতরাং বুঝতে পারছেন বিপিনুর দলসহ আরও যারা আছেন, নির্বাচনটা আসলে লম্বা সময় যাবে। তা আমার ধারণা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের একটা আবদার ছিল এই সরকার 3 থেকে 6 বছর হবে। ফাইনালি ক্যালকুলেশন এমনও হতে পারে যেটা 5 বছরের জন্য দাঁড়াইতে পারে। এখন এই 5 বছর আপাতত নির্বাচনের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। তবে এই 5 বছরে অন্যান্য দল আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জামাতের অবস্থান অনেকটা শক্ত হবে, বিএনপির অবস্থানও শক্ত হবে। যদি তারেক জিয়া দেশে ফিরেন, খুব শক্তভাবে ওই যে 5% এদেরকে কন্ট্রোল করেন। আর বিভিন্ন জায়গায় এই যে গতকালকে দেখলাম একজন মুক্তিযোদ্ধা, হন তিনি ভুয়া, হন তিনি আওয়ামী লীগ, হন তিনি জামাত, যেইটাই হন, খুনি ডাকাত, কিন্তু একজন মানুষকে প্রকাশ্যে এইভাবে মাইরের সুযোগ নাই। আর এটা নিয়ে ডক্টর ইউনূস সাহেবের যে উপদেষ্টা, সে বলছে মব জাস্টিসের সুযোগ নাই। আপনি চাইলেই জনগণ কোনো বিচার করতে পারবে না, আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, জনগণ আইন হাতে তুলে নিতে পারবে না। আশা করি বিএনপি তাদের হারানো ঐতিহ্য যেটা পজিটিভলি ছিল সেটাকে রিব্যাক করতে পারবে। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। কলকাতার দাদা দিদিরা সেই বয়কটের শুরু থেকে বলে আসতেছে, কি বলে ওকাত থাকলে ভারতের চিকিৎসা বয়কট করে দেখা। ওকাত মানে জানি না, ধরে নিলাম হিম্মত। আমার ওকাত নাই দাদারা, তবে আমি পকাত করতে পারি। আজকে ধরে হোলসেল পকাত করে দেব। আর এরপর থেকে ইন্ডিয়ার ডাক্তারি নিয়ে আমার পেজে ওকাত থাকলে এই কথাটা আর কবে না, গ্যারান্টি দিলাম। এখানে গ্যারান্টি সহকারে পকাত করা হয়। টিকরার ব্যথা এই জন্মে যাবে না। আবার কেউ কেউ আগ বাড়ায় বলে ভারতের ওষুধ বয়কট করে দেখা। এই দেখেন ইনবক্সও এসব মেতাকার করে। এদের বোঝানোই যায় না যে বাংলাদেশে ইন্ডিয়া থেকে কখনো ওষুধ আমদানি করে নাই। বাংলাদেশে যা ওষুধ আইন, তাতে কোনোদিন ইন্ডিয়া থেকে ওষুধ আমদানি করা সম্ভব না, যদি না ইন্ডিয়া কোনো নতুন ওষুধ আবিষ্কার করে বসে। ইন্ডিয়ানরা বলে বুঝাইতে চাইলেও বুঝে না। এটা মানা যায় যে ওরা তো বাংলাদেশের ওষুধের দোকানে যাইয়া দেখে না। কিন্তু সেদিন একজন বাড়ি টাঙ্গাইলে সেও একই কথা বলতেছে। আমি কইলাম ভাইজান, আপনি তো বাংলাদেশে থাকেন, জীবনে ইন্ডিয়ান ওষুধ খাইছেন না কিনেছেন কারোর জন্য? ভদ্রলোক হিন্দু, তো বাংলাদেশের হিন্দুদের অনেকেই মনে করে যে ভারতের স্বার্থ আর তার স্বার্থ এক। জিনা ভাই, এই জন্য আপনারা শ্যামও পান না, কুলো পান না। আবার এই যে ফজলি ওই যে বলছিল যে ইন্ডিয়া যদি ওষুধ পাঠানো বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে কি হবে? বাংলাদেশে হাতি না ঘোড়া কি চলে? বাংলাদেশে আদৌ ইন্ডিয়া থেকে ওষুধ আনে কিনা না যাই না আর্গুমেন্ট তৈরি করে। যাই হোক, আজ জোরে ধরতেছি না। তবে ফজলি তোরে আমি ছাড়িচ্ছি না। তোর মতো ইন্ডিয়ান দালাল রে আমি ছাড়বো না। ধর্ম যেদিন একদম পকাট করে দিব একেবারে। যাই হোক, এবার আসেন আমরা দেখি ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা আসলে ঠিক কেমন। মানে ওরা যত ভাব
সে ভাব নেওয়ার মতো কোনো উপাদান আছে কিনা। আমরা খুব বিখ্যাত বিখ্যাত জার্নাল, বিখ্যাত বিখ্যাত পত্রিকা থেকে আমরা এই খবরগুলো দেখব। তো যারা ইন্ডিয়ান চিকিৎসা নিতে যাবেন, হ্যাঁ, এই যে ইন্ডিয়ান ডাক্তারেরা কোথা থেকে ডাক্তার হয়? মেডিকেল কলেজ থেকে তো না। ইন্ডিয়াতে খুব ভালো ডাক্তার আছে, এটা সত্য, খুব ভালো মেডিকেল কলেজ আছে, সেটাও সত্য, কিন্তু খুবই খারাপ মেডিকেল কলেজ আছে কতগুলা জানেন? 398টা। কোথায়কার এটা নিউজ? রয়টার্সের। 398টা মেডিকেল কলেজে রীতিমতো প্রতারণা করে। তাদের না আছে পর্যাপ্ত শিক্ষক, না আছে ছাত্রদের পড়ার মতো পর্যাপ্ত রোগী। মেডিকেল কলেজে নিয়মিত অডিট হয়, কিন্তু মানে স্কুলের মতো পরিদর্শন হয়, সব দেশে হয়, বাংলাদেশেও হয়। ভারতে এরকম সিটিংবাজি মেডিকেল কলেজে যেদিন পরিদর্শকেরা আসে, তখন তারা আশেপাশে গ্রামে প্রচার চালায়, বিদেশি ডাক্তাররা এসে ফ্রি চিকিৎসা দিবে আর বিরিয়ানি দিবে শাহবাগের মতো। আর মানুষজন আসে, তাদের দেখায় রেজিস্ট্রেশন রিনিউ করে। 398টা মানে হচ্ছে 6টা মেডিকেল কলেজের মধ্যে একটা মেডিকেল কলেজ এই কাজ করে। তার মানে আপনি 6 জন ডাক্তারের মধ্যে একজন এরকম ডাক্তার পাবেন যে এরকম মেডিকেল কলেজ থেকে পাশ করে আসিছে। এটা কোনো নাম না জানা পত্রিকা না, রয়টার্সের সংবাদ দেখেছেন তো। তো এরা কেমন ডাক্তারি করবি? দেখাতে যাবেন এই ডাক্তারের কাছে? হ্যাঁ, আরো আছে, শেষ হয় নাই। রয়টার্সের আরেকটা নিউজ দেখেন, এই যে মহিলাদের লাইগেশন করা হয়েছে, ছবি দেখেছেন তো? হ্যাঁ, সরকারি ডাক্তারেরাই করেছে। 3 ঘন্টায় 83 জনের লাইগেশন করেছে। সাবাস। যারা বুঝতে পারতেছেন না তাদের বলি, এটা মহিলাদের স্থায়ী বন্ধাকরণ পদ্ধতি। বাংলাদেশে একসময় চলতো প্রচুর পরিবার পরিকল্পনা থেকে ওই ভ্যাসেক্টমি লাইগেশন, তো ছেলেদের বলে ভ্যাসেক্টমি। এটা খুবই সহজ একটা, খুবই সহজ সার্জারি। এটা ডাক্তারও লাগে না আসলে, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হয়, হাসপাতালেও থাকতে হয় না, আধা ঘন্টা পরে চলে যেতে পারে। আর এইখানে প্রায় ডজন নারী মারা গেছে 83 জনের মধ্যে। কি ডাক্তার বুঝেন তাইলে? বুঝেছেন তো? আচ্ছা, আপনারা যে যাচ্ছেন ডাক্তার দেখাইতে, তারা কি আসলেই ডাক্তার? হ্যাঁ, আসেন এটা না দেখি। রয়টার্স করছে, ইন্ডিয়ায় প্র্যাকটিসিং ডাক্তারদের মধ্যে 45%-এর কোনো ফর্মাল মেডিকেল ডিগ্রি নাই। জি, ঠিকই শুনিচ্ছেন, 45% ডাক্তার ভুয়া। আমার কথা না, রয়টার্সের কথা। এই সংখ্যা 7 লাখ, মানে ভুয়া ডাক্তারের সংখ্যা ইন্ডিয়াতে 7 লাখ, মানে 7 লাখ ডাক্তার ভুয়া। তার মানে 2 জন ডাক্তারের মধ্যে 1 জন ডাক্তার ভুয়া। এরা বড় বড় হাসপাতালে কাজ করতেছে, এমন না যে গ্রামের কোয়াক, তা না, বড় বড় হাসপাতালে কাজ করতেছে। এটা রয়টার্সে বলতেছে, সার্জারি করতেছে। এদের হাতে যায় পড়বেন তো, কারণ 2 জনের মধ্যে 1 জন ডাক্তার ভুয়া। রয়টার্সের এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে পশ্চিমে হইচই পড়ে যায়। তারা নড়ে চড়ে বসে, তারা প্রশ্ন তোলে, আমরা কি ভুয়া ডাক্তারদেরকে পশ্চিমে আনতেছি? দেখেন পত্রিকার নিউজ, অস্ট্রেলিয়ায় ধরা পড়লো এক ফেক ইন্ডিয়ান ডাক্তার, যে কিনা 10 বছরের বেশি সময় ধরে প্র্যাকটিস করতে হয়েছে। দেখেন, অস্ট্রেলিয়া তো আছে নিজের দেশে, যে কলকাতায় তো যান আপনারা, এখানে 500 ভুয়া ডাক্তার ইন্ডিয়ার পুলিশ ধরছে। সরকারি হাসপাতালেও কাজ করতেছে তারা, এমন না গ্রাম্য কোয়াক, সরকারি হাসপাতালে কাজ করতে। চিন্তা করতে পারছেন? ভুয়া ডাক্তার। আপনারা কি কল্পনা করতে পারবেন যে বাংলাদেশের সরকারি হাসপাতালে ভুয়া ডাক্তার কাজ করতেছে? কোনোদিন সম্ভব না। একটা ভুয়া ডাক্তার আপনি পাবেন না সরকারি হাসপাতালে কাজ করছে, কোন রেকর্ড আছে? শুধু কি কলকাতায়, উত্তরপ্রদেশে দেখেন ভুয়া ডাক্তার 10 বছর ধরে সার্জারি করতেছে, প্র্যাকটিস করছে। কি মজা! এগুলোর হাতে যা পড়েন তো আপনারা। আর এই ভুয়া ডাক্তাররা তো শুধু ভুলভাল চিকিৎসাই দেয় না। এই যে দেখেন, ভুয়া ডাক্তার সিরিঞ্জে কিভাবে জীবাণু মুক্ত করতে হয় সেটা না জানি না কত মানুষের শরীরে এইডস ঢুকাই দিছে। এইডস পত্রিকার কথা, ওদেরই পত্রিকার কথা। এইডস তো এরকম যাবেন, এগুলোর হাতে পড়বেন, তারপরে এইডস নিয়ে ঘুরে আসবেন কলকাতা থেকে, ইন্ডিয়া থেকে। আচ্ছা, বিদেশের তো সুনাম তো দেখলেনই, তাই না? এবার আরেকটা বিদেশের সুনাম দেখি, ইংল্যান্ডের সুনাম দেখে আসেন। হ্যাঁ, 2015 সালে প্রায় 25,000 ইন্ডিয়ান ট্রেন ডাক্তার ইউকেতে কাজ করত। পাকিস্তানি ডাক্তার কত করতো? 10,000-এর মতো, মানে 40% পাকিস্তানি ডাক্তার। ইন্ডিয়ান ডাক্তারের 40% পাকিস্তানি ডাক্তার। ইন্ডিয়ার পপুলেশন তো পাকিস্তানের চাইতে 5 গুণে বেশি। তাহলে পাকিস্তানিরা ইউকেতে ইন্ডিয়ানদের চাইতে ভালো করতেছে, তাদের চাহিদা বেশি, তাই না? ঠিক তো? পাকিস্তানের ডাক্তার ইন্ডিয়ান ডাক্তারের চাইতে ভালো। ইউকে তার প্রমাণ। মানে ইন্ডিয়ার তুলনায় পাকিস্তানের যা পপুলেশন, সেই হিসাব হইলে ইন্ডিয়ান ডাক্তারের 20% পাকিস্তানি ডাক্তার হওয়া উচিত, কিন্তু ইন্ডিয়ান ডাক্তারের 40% পাকিস্তানি ডাক্তার, মানে দ্বিগুণ পরিমাণে পাকিস্তানি ডাক্তার কাজ করে। 2008 থেকে 2014 সালে 106 জন ইন্ডিয়ান ট্রেন ডাক্তার ইউকেতে লাইসেন্স হারাইছে, আর পাকিস্তানের হারাইছে মাত্র 32 জন।
ডাক্তারের নাম্বারের সাথে যদি তুলনা করতে হয় তাহলে 42 জন পাকিস্তানি ডাক্তারের চাকরি যাওয়া উচিত ছিল ইন্ডিয়ার সমান হইতে হইলে। সুজাতা রায় হেলথ সেক্রেটারি ছিল ইন্ডিয়া, সে বলতেছে দেশটা এমন ভুয়ার অশিক্ষিত ডাক্তার দিয়ে ভরে গেছে যে তারা কুয়াকার চাইতে ভালো না। শুধু তাই না, এই কলকাতায় মেডিকেল কলেজের ছাত্ররা মোবাইল চুরির অভিযোগে বাইন্দা রেখা খুর দিয়া তার শরীর ফালা ফালা করে পিটায় মারা ফেলেছে মেডিকেল কলেজের ছাত্ররা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টরা পলিটিক্যাল মারপিট করতে পারে, খুনাখুনিও করতে পারে নিজেদের মধ্যে, কিন্তু মোবাইল ফোন চুরির অভিযোগে কাউকে এইভাবে পিটায় মাইরা ফেলাইবে না। এতখানি অমানুষ হয় নাই বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টরা। আর এদের কাছে যান নিজের জীবন বাঁচাইতে, ও তো জীবন নেওয়ার জল্লা, তো জীবন বাঁচাবে কি? আচ্ছা এইবার আসেন আলাপ করি, আপনি কি আসলেই সুস্থ হইতে যাইতেছেন? ইন্ডিয়ার এই হেলথ কেয়ার মার্কেটটা একটা বিশাল বড় মার্কেট। পুরা ইন্ডিয়ান হেলথ কেয়ার মার্কেটটা কত বড়? এটা $372 বিলিয়ন 2022-এ ছিল। এর মধ্যে মেডিকেল ট্যুরিজম, মানে আপনারা যেটা করতে যান আর কি বাংলাদেশ থেকে যেখানে যায়, সে মেডিকেল ট্যুরিজম মার্কেট হচ্ছে প্রায় $8 বিলিয়ন, $7.69 বিলিয়ন। আর এটা সিংহভাগ আসে বাংলাদেশি রোগীদের থেকে, কারণ এর 54% বাংলাদেশি রোগী। এরা একটা ডিপার্টমেন্ট করছে মন্ত্রণালয়ের আন্ডারে মেডিকেল ট্যুরিজমের জন্য, তার মানে বাংলাদেশি রোগীদের জন্য। মানে $4 বিলিয়ন আপনি দিয়ে আসেন ওদেরকে, কিন্তু $4 বিলিয়ন কি লাগতো ওই চিকিৎসা সেবা যেটা পাইছেন সেটার জন্য? ইন্ডিয়ার গবেষণা প্রতিষ্ঠান বলে যে কর্পোরেট হাসপাতালগুলো প্রায় 3 গুণ বেশি চার্জ করে, যে চার্জ হওয়া উচিত তার 3 গুণ। এটা ইন্ডিয়ান গবেষণা বলতেছে। ওয়ার্ল্ড ব্যাংক পর্যন্ত বলছে ইন্ডিয়ার এই বেশি খরচার কথা। ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সাহায্য চাইছে ইন্ডিয়া, কিভাবে এই অতিরিক্ত খরচার স্বাস্থ্য সেবা সাধারণ মানুষকে দেওয়া যায়। কিন্তু ঘটনা হচ্ছে খরচাটা কেন অতিরিক্ত হইতেছে। এইটা ব্রিটিশ মেডিকেল জার্নালের আর্টিকেল, এটা বলতেছে যে ইন্ডিয়াতে ডাক্তারদেরকে হাসপাতালগুলো টার্গেট দিয়ে দেয়, মানে রোগীদের কাছ থেকে এত টাকা আদায় করতে হবে। আরে রোগীরা রোগ হবে সেই অনুযায়ী চিকিৎসা দিবে, সেই অনুযায়ী টাকা হবে, তাকে পেমেন্ট করতে হবে। ডাক্তার কিভাবে রোগীর কাছ থেকে টাকা আদায় করবে, এইখানেই হইতেছে মজা। এই যে আপনার সাথে এত ভালো ব্যবহার করে, তার কারণে আপনাকে ছুলবে একটু পরে, আর ওইটা দেখা গইলা যায় বাংলাদেশের মানুষ, ভাবে আরে কি চমৎকার ব্যবহার। ওই যে একটা গল্প আছে না, স্বামী করছে গ্রামের মাইয়া বউরে, দেখেছ কি সুন্দর চাঁদ উঠিছে। ওই ডাক্তারের ব্যবহার হচ্ছে ওই স্বামীর মতো, যার উদ্দেশ্য অন্য, তাই বউয়ের মন গলাইতেছে। আপনার মন গলায় ভালো ব্যবহার কইরা, কারণ একটু পরে আপনার কাছ থেকে টাইনা চুইসা বের করে নেবে টাকা পয়সা, জানিয়ে গেছেন। অনেক সময় আবার দেখেন ওরা বলে পরে পাঠাই দিয়েন, পরে এসে দিয়েন। তার মানে ও যা নেওয়া দরকার সেটা তো নিয়ে ফেলছেই, বাকি যেটা আসবে সেটা এটা এক্সট্রা খরচা, ওটা বাদ দিয়ে দিলেও কোনো অসুবিধা নাই। তার মানে সে রোগীর যেটা অসুখ সেটা চিকিৎসা করে তা না, সে নতুন অসুখ আবিষ্কার করে, সে আপনাকে নতুন করে রোগী বানায়, নতুন পদ্ধতিতে চিকিৎসা করে, যেটাতে আপনার খরচা বেশি হবে। আপনার যে টেস্টের দরকার নাই সেই টেস্ট করাবে, আপনার যে অসুখ যে রোগ ওষুধে নিয়ন্ত্রণ হইতো সেটা সার্জারি করাবে। মানে আপনার কাছ থেকে 3 গুণ কামাইতে হবে না, আপনি টাকা দিবেন তারপরে এসে খোটা দিবে। আচ্ছা দিলেন আপনি টাকা, এই যে টাকা দিবেন তারপরে এসে খোটা দিবে। এই যে বলবে, এই ছোট লোকগুলো বলবে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আসিস না, সোনা গাছে ঘর ভাটা করেছিস দেওয়ার জন্য, আবার ঢং করিস কে, আসিস না। আমরা কি তোরা মাগনা লাগাই নাকি? তোরে কি আমরা বিয়ে করছি না প্রেম করেছি তোর সাথে? বাজারে নেমে আহ্লাদ করা যায় না। মেডিকেল ট্যুরিজম কে করিছে? আমরা করিছি না তোরা করিছু? মেডিকেল ট্যুরিজমের মার্কেটিং কে করে? আমরা করি না তোরা করিস? মার্কেটিং কেন করিস? কাস্টমার টানার জন্যই তো। আর সেই মার্কেটিং আকৃষ্ট হয়ে গেলে কয় আসিস না, তোর যাবি না। বাংলাদেশের মানুষ তারপরে মাগনা দিলেও যাবি না, বেশি টাকা দিয়া ভুয়া ডাক্তারের হাতে পড়ার সম্ভাবনা নিয়ে কে যাবি? তারপরে এডস বাজার নিয়ে ঘুরে আসবি। তাইলে বাংলাদেশের মানুষদের করণীয় কি? আমরা দেখাই দিছি মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা ইন্ডিয়ার চাইতে ভালো, আর খরচা ইন্ডিয়ার চাইতে কম। কম টাকায় ভালো চিকিৎসা নিয়ে আসেন। মুসলমান দেশ, হালাল হারামের সমস্যা নাই খাওয়া দাওয়ার ক্ষেত্রে, খাওয়া দাওয়া মাশাআল্লাহ ভালো, প্রচুর বাংলাদেশি থাকে, তাদের সাহায্য পাবেন। ওয়েদার একই রকম, একটা টুরিস্ট ডেস্টিনেশনও বটে। আমি মালয়েশিয়া বসবাসরত বাংলাদেশিদেরকে বলবো এই মেডিকেল ট্যুরিজমের ব্যবসা করতে পারেন। আপনারা ফেসবুকেই শুরু করেন, আপনারা তো জানেন কোথায় কোথায় হসপিটাল আছে, কি ব্যাপার, আপনি ফেসবুকেই শুরু করেন, আমরা প্রমোট করে দেব। আমাদের যেভাবেই হোক ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের স্রোত ঠেকাইতে হবে। হাসিনার পতন হইলে, হাসিনা জয় বাংলা হইলে আমরা ইন্ডিয়াতে যাওয়া কঠিন করে দেব। যারা ইন্ডিয়া প্রীতি থেকে যাইতেছেন বিকল্প এখনই ঠিক করে নেন। বাংলাদেশে যারা ইন্ডিয়ান হাসপাতালে দালালি করতেছেন তাদের বলতেছি মালয়েশিয়াতে কনসেন্ট্রেট করেন যদি বাঁচতে চান, যদি আয় উপার্জনটা ঠিক রাখতে চান তাহলে এটা কনসেন্ট্রেট করেন। তবে আমরা কি একেবারে ইন্ডিয়া চিকিৎসা নিতে যাওয়া বন্ধ করে দিব?
হ্যাঁ, না অবশ্যই বন্ধ করব না। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা ইন্ডিয়ায় চিকিৎসা নিব? আমরা কিছু কিছু চিকিৎসা ইন্ডিয়াতে দিব, রোগী পাঠাবো, অসুবিধা নাই। আমি নিজে পাঠাবো রোগী। কি কি রোগ? এই যে অর্শ, ভগন্দর, জরায়ু আর রেকটাল প্রলাপস হয় না, ওই যে পায়খানা রাস্তা বের হয়ে আসে আর জরায়ু বের হয়ে আসে মাইয়াতে, আর যাদের কলিকাতা হারবার লাগে, ওই ছাড়া আমরা ভারতের চিকিৎসা বয়কট করলাম। এই কয়টা চিকিৎসা কোনো অসুবিধা নেই, যান। এরপরে কেউ ইন্ডিয়াতে চিকিৎসা করতে যাইতেছে, এটা লজ্জায় বলবে না, দাদারা আমাদের লাগে লাগতে আসবেন, পারবেন না তো, ওই ওকাত আমাদের দেখে দেশেন না, এইভাবে পগাত করে দেব। চলেন তাহলে আমরা তৃতীয় ভিডিওটা দেখে নেই। সবারই বক্তব্যের টার্গেট হয় বিএনপি। আপনি ভিপি নূরকে দেখেন, সে বলে কি এক ফেসিবাদ থেকে আরেক ফেসিবাদ। চরমোনাইকে দেখেন, তাও বলতেছে এক লুটেরা থেকে আরেক লুটেরা। জামাতের আমিরকে দেখেন, তিনিও বলতেছেন যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপ। তো প্রত্যেকেই যখন কথা বলেন টার্গেটটা কোথায় যায়? বিএনপির উপরে যায়। এটা যাবেও, কারণ অ্যাক্টিভিটিস কিছু কিছু হয়েছে, এটাও স্বীকার করার সুযোগ নেই। কিন্তু এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান একজন সমন্বয়ক হাসনাত, দ্য ব্লুটুথ বয়, এই প্রথমবারের মতন বিএনপিকে এই কড়া ভাষায় একটা মেসেজ দিছে। আর এই মেসেজটা অফকোর্স এটা তারেক জিয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনকে পুঁজি করে দলীয় স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না। এতদিন যাবৎ আপনারা যারা বলছিলেন যে আন্দোলনটাকে ছাত্ররা একা করতে পারত, আমরা তো ছিলাম মাঝখানে, আমাদের অনেক ছেলে পেলে মারা গেছে, জামাতও দাবি করছে মারা গেছে। ভালো কথা, দেশের জন্য জীবন দিচ্ছেন, এই কথাটা হচ্ছে হাসনাতের। তাদের স্পষ্ট বক্তব্য হুঁশিয়ারি দিয়ে আপনার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি চট্টগ্রামের লালদিঘি ময়দানে আয়োজিত যে মতবিনিময় সভা ছিল সেখানে তিনি বলেছেন, স্বৈরাচার সরকারের সময় আমরা দেখেছি সড়কের দেয়ালে দেয়ালে পোস্টার, এটা ছিল অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের সালাম নিন, রাস্তার মধ্যে খালি ব্যানার, ফেস্টুন, পোস্টার। স্বৈরাচার পতনের পরও একই চিত্র, এটা কিন্তু সত্য, আমার এলাকাতে শুরু হয়েছে, অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের এটা শুরু হয়ে গেছে। হাসনাত বলছে এখনো দেয়ালে পোস্টার, তবে শুধু পরিবর্তন হয়েছে কি ছবি, এটা হচ্ছে বাস্তবতা। তারপর হাসনাত বলছে আমরা তাদের বলতে চাই, কাদের? এটা বিএনপি নেতাদেরকেই, কারণ জামাত বাংলাদেশের কোনো জায়গায় আমি জানি না এখনো রাস্তাঘাটে ফেস্টুন, ব্যানার, পোস্টার লাগাইছে কিনা বা প্রচারণা করছে কিনা। হাসনাত বলছে যে আমরা বলতে চাই তাদের, মানে বিএনপিকে স্পেসিফিকলি, ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো দলীয় স্বার্থ হাসিল করা যাবে না। আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমরা বুলেট বোমা ভয় পাই না, দুর্নীতির কোনো সুযোগ নাই, চাঁদাবাজি ও লুটপাট এগুলোর সুযোগ নাই। যারা এসব করবেন ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দাঁড়াবে। তো এখানে তার বক্তব্য ছিল যে যারা চাঁদাবাজি ও লুটপাট করছেন আপনারা সকলে ভালো হয়ে যান। আর রাষ্ট্র পুনর্গঠনের সময় রাষ্ট্র সংস্কারের জন্য সমন্বয়ক হতে হয় না, আমরা সবাই সমন্বয়ক, সহ সমন্বয়ক, ফেসিবাদী আন্দোলনে একসাথে ছিলাম। যাই হোক, মানে মোট কথা ঘুরা ফিরা এই একই আলোচনা সব জায়গায় আসছে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, রাজনীতি থাকতে হবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, আওয়ামী লীগ থাকবে, বদলে আসবে। আজ থেকে ঠিক 14 বছর আগে, 16-17 বছর আগে বিএনপি নিয়ে আজকের দিনে আওয়ামী লীগ নিয়ে যতটা ছিল এর হয়তো 30% ছিল, কারণ আওয়ামী লীগ 18 বছর ক্ষমতায় থাকার কারণে 100 ভাগ হয়ে গেছে। তো এখন বিএনপির যে অতীত রেকর্ডগুলো আছে সেগুলো থেকে যথেষ্ট দূরে সরে এসেছে তারেক রহমান। ঊর্ধ্বতন নেতাদের বক্তব্য শুনলে আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট, বাট একদম গ্রাউন্ড লেভেলে, রুট লেভেলে যারা নেতৃত্বের কমান্ড শুনছে না, মানছে না, তাদেরকে যদি কন্ট্রোল করা না যায়, স্থানীয় পর্যায়ে লোকাল যারা সিএনজি স্ট্যান্ডকে পুঁজি করে পয়সা খাওয়ার চিন্তা করে, বালু স্ট্যান্ডকে, বাস স্ট্যান্ডকে, বিভিন্ন জায়গায় ইজারা, বাজার, হাট, এই সেই, জিবি টিভি, এরা কিন্তু পরিবেশ ঘোলাচ্ছে। এরা কেন্দ্রের কথাও শুনছে না, তারেক রহমানের কথাও শুনছে না, কারোর কথাই শুনছে না। এমনকি স্থানীয় নেতারাও এদেরকে কিছু বলে না ভয়ে, কারণ ওই যে ভয়ের সংস্কৃতি এই দেশে আছে। সো বিএনপির উচিত এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা, মনিটরিং করা। তারেক রহমান বলছেন নেতারা শুনছে না, এটা নেতৃত্বের প্রতি অবাধ্যতা। সেই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। তো সবকিছু মিলায়া সবাই খালি এখন বিএনপির পিছনেই লাগছে, এটা বোঝা গেছে। কারণ বিএনপি ক্ষমতায় যাবে এটাই হয়তো সবাই চিন্তা করতেছে যে না, নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে। তবে জামাত, চরমোনাই তারা এবার মনে করছে ব্যাপার প্রেক্ষাপট ভিন্ন হবে, আগের মতো না। আপনি কি মনে করছেন?
দর্শক শ্রোতা চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেশ কয়েকটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি হিসেব করে দেখেন। এর মধ্যে মাওলানা ভাসানী, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হয়েও তিনি আওয়ামী লীগের দলের নামগন্ধের ভিতরেও নেই। স্বাধীনতা যুদ্ধের প্রথম রূপকার হয়েও যিনি 1957 সালেই বাংলাদেশকে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে আলাদা করার ঘোষণা তুলেছিলেন এবং যখন 70 নির্বাচনের আগে পরেও তাকে জাতির পিতা হিসেবেও তার দলের নেতাকর্মীরা স্লোগান তুলত। নিশ্চয়ই আপনারা শুনেছেন সেসব স্লোগান। ভাসানীকে জাতির পিতা হিসেবে আখ্যায়িত করা হতো। সেই জাতির পিতা হিসেবে যার প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেখানে প্রতিষ্ঠিত হলেন শেখ মুজিবুর রহমান তার অত্যন্ত দুর্দান্ত কারিশমেটিক রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে এবং চালের কারণে এবং সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে। শেখ মুজিবুর রহমান ভাসানীর পরে যদি বাংলাদেশের রাজনীতিতে খুবই সাম্প্রতিক ইতিহাসের অন্যতম চরিত্র হিসেবে আপনি নির্মাণ করতে চান, তাহলে ধরতে হবে জিয়াউর রহমানকে। অবশ্যই জিয়াউর রহমান একজন সৈনিক হিসেবে থাকার পরেও তিনি কিভাবে বাংলাদেশের রাজনীতির অন্যতম সবচেয়ে বড় চরিত্রে পরিণত হলেন। এক নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে। 1 সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে। ন্যায়নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। সম্ভবত জিয়াউর রহমানের পথ ধরেই হাঁটছে আজকের ছাত্রদের নেতৃত্ব। যদিও এখানে একক কোনো পরিচিত মুখ এখনো পর্যন্ত আমরা দেখছি না, কিন্তু এই একক একটি পরিচিত মুখই কেবল তাদের রাজনীতির দর্শন, রাজনীতির গতি প্রকৃতি এবং জনগণ রাজনীতিটাকে কিভাবে নেবে সেইটার একটা ফয়সালা চূড়ান্ত আকারে রূপ দিতে পারে ভবিষ্যতে। আমি বলছি না কয়েক বছর পরে, হয়তোবা কয়েক মাসের মধ্যেই। কেন বলছে এই কথা? বলছে এই কথা যে আজকে যখন আমি আলোচনা করছি 2024 সালের 8 সেপ্টেম্বর একটা নাগরিক কমিটি ঘোষণা করার পদক্ষেপ নিয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যাদের এরই মধ্যে সরকার পরিচালনায় তাদের প্রতিনিধিত্ব আছে অন্তত 3 জনের, এবং তাদেরই মনোনীত সরকার পরিচালিত হচ্ছে সেনাবাহিনীর সমর্থনে, সাধারণ জনগণের সমর্থনে এবং বাংলাদেশের প্রায় সব দলমত নির্বিশেষে যে ছাত্র গোষ্ঠী আছে তাদের নীরব সমর্থনে। এই সমর্থন কতদিন থাকবে সেটি নিয়ে নানা রকম সংশয় আছে। যতক্ষণ না পর্যন্ত তারা এই সমর্থনটাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক বলয় প্রতিষ্ঠিত না করতে পারবে এবং বাংলাদেশের প্রচলিত যে রাজনীতি আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় পার্টি, সেই যে রাজনীতি, জাতীয়তাবাদের রাজনীতির বাইরে যে নতুন দর্শন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা যদি তৈরি করতে পারে এবং সেই রাজনৈতিক বন্দোবস্তের প্রতি জনগণ যদি সমর্থন থাকে, নিঃসন্দেহে এই যে আজকের যে উদ্যোগ সেটি ইতিহাসের একটি দিনক্ষণ হিসেবে থাকবে। কেন দিনক্ষণ হিসেবে থাকবে? এবং এই রাজনীতি করলে জামায়াতের অবস্থান কি হবে, বিএনপি কিভাবে স্বাগত জানাবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আর এই রাজনীতির করার প্রেক্ষিতে তারা কি আসলেই সফল হবে না আরও একটি নুরুল হক নুরুর দলে পরিণত হবে, আরও একটি জুনায়েদ সাকির দলে পরিণত হবে, সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে আজকের ভাবনার অংশ। আপাতত একটি ছবি দেখুন। 1 বছরের মধ্যে একটি ছাত্র সংগঠন তৈরি করার পর যেটির রাজনৈতিক আদর্শে তৈরি করা, সেই ছাত্র সংগঠনের সফলতা এমন যে 1 বছরের মধ্যে 16 বছরের একটি স্বৈরতান্ত্রিক সরকারকে উৎখাত করে তারা আজকে ক্ষমতার মসনদে কেন্দ্রবিন্দুতে থেকে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দিচ্ছে। এটি হয়তো বাংলাদেশ কেন, উপমহাদেশ কেন, সারা পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। কিন্তু 2023 সালের অক্টোবর মাসে যেই গণতান্ত্রিক ছাত্র শক্তি প্রতিষ্ঠিত হয় তাদেরই সরকার আজকে দেশ চালাচ্ছে, এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের তেমন সন্দেহ থাকার কথা না। এই যাদেরকে আপনি আজকে সরকারে দেখছেন, একজন বাদে সবই আপনাদের পরিচিত মুখ। দেখুন, নাহিদ ইসলাম
দেখুন আসিফ মাহমুদ, বারেক মজুমদার, দেখুন ছাত্র সমন্বয়কদের নারী হিসেবে ভূমিকা পালন করা যেই 2-3 জনের মুখ চেনেন আপনারা, তারা সেখানে বলেছে স্পষ্ট করে ছাত্র নাগরিক রাজনীতি, জ্ঞানভিত্তিক সমাজ গঠন, ছাত্র নাগরিক সংহতি, জীবন চর্চা ও যত্নের রাজনীতি। এবং সেখানে যেই স্লোগান তারা লিখেছিল সেই স্লোগানে তারা লিখেছে স্পষ্টভাবে যে দায় দরদ ও মানবিক কার্যকলাপ ভিত্তিক একটি রাজনৈতিক প্রচেষ্টা। দায় এবং দরদ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার যেই প্রচেষ্টা তারা করেছিল, তারা যে সেখানে সফল এবং সেখানে যে কোনো বিভেদ এখনো পর্যন্ত তৈরি হয়নি, আপনি এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন। সব দল মত নির্বিশেষে ছাত্রদের একটা সম্মেলন ঘটেছে। এমনকি এখানে যিনি বক্তব্য দিচ্ছেন আক্তার হোসেন, ডাকসুর সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত তুখোর ছাত্রনেতা হিসেবে এরই মধ্যে নিজের নাম প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তার ডানে বামে আশেপাশে যাদেরকেই দেখছেন এরা সব উদার, গণতান্ত্রিক, কেউ সেকুলার, কেউ আবার আপনারা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নারী সদস্য যিনি আছেন একেবারে আপাদ মস্তক, তিনি ইসলামের আকীদা পরিধান করেছেন। সুতরাং এটি হলো ইনক্লুসিভ একটি রাজনীতি। সেই ইনক্লুসিভ রাজনীতি ছাত্রদের মধ্যে সমন্বয় করতে পেরেছিলেন বলেই তাদের সামনে আছেন মাহফুজ আলম নামের ছাত্র, তাদের সামনে একইভাবে আছেন বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ। এখন এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা যারা প্রাণ দিয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে অনেকেই নিজেদের দলভারী করার চেষ্টা করছে, কিন্তু এটা ঠিক যে এই ছাত্ররা আর তাদের পূর্বেকার রাজনৈতিক দর্শন মতদর্শনে যতটা না আটকে আছেন তার চেয়ে তাদের স্বপ্ন হলো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত? ছবিটি দেখলেই বুঝবেন যে যেখানে ছাত্র এবং নাগরিকদের সম্মিলিত একটি শক্তি। এবং এই ছবি যদি আপনি দেখেন প্রতিষ্ঠাকালীন এবং বর্তমানের যারা সমন্বয়ক আছেন কিংবা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের ব্যানারে এই স্বৈরতন্ত্র উৎখাত হয়েছে, তাদের চেহারা, তাদের অয়ব, তাদের পোশাক, তাদের রাজনৈতিক ভাবনা, তাদের রাজনৈতিক দর্শন সবকিছু যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কতটা ইনক্লুসিভ, অর্থাৎ সবাইকে নিয়ে একসাথে পথ চলার যে একটা প্ল্যাটফর্ম সেটি তারা দাঁড় করাতে সমর্থ হয়েছে। এখন আসি মূল আলোচনায়। কেন আমি বলেছি যে তারা সম্ভবত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির পথ ধরে আগাচ্ছেন। দেখুন, জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে অন্যতম একটি বড় চরিত্র। জিয়াউর রহমানের রাজনীতি শুরু হয় 1978 সালের সেপ্টেম্বর মাসে বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কিন্তু এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি এমনি এমনি প্রতিষ্ঠিত হয়েছিল না, এর পেছনে নানান রকম ভাঙা গড়ার ইতিহাস আছে। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর শেখ মুজিবের মন্ত্রিসভার এবং ঘনিষ্ঠ সহচর খন্দকার মোশতাকের নেতৃত্বে একটি সরকার গঠিত হয় যার পেছনে ছিল সামরিক বাহিনী। সেই খন্দকার মোশতাকের নেতৃত্বে সরকার কয়েক মাস ক্ষমতায় ছিল, কয়েক মাস তারা দায়িত্ব পালন করতে পেরেছিল। তার আগেই 7ই নভেম্বর সিপাহী এবং জনতার একটা বিপ্লব হয়। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে অন্তরীণ অবস্থা থেকে মুক্ত করে সিপাহীরা। তো জিয়াউর রহমান যখন কারা মুক্ত হন এবং তারপরে খন্দকার মোশতাক এবং তার নতুন যে রাজনৈতিক দল ছিল তখন ডেমোক্রেটিক লীগ, এই ডেমোক্রেটিক লীগের অনেক সদস্য তখন কারাবন্দী। এমনকি জিয়াউর রহমান 1978 সালে যখন নতুন দল গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখনও মোশতাক কারাবন্দীই ছিলেন। আমি খুব সংক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে বলছি, কেননা আমি বই লেখক না। বই লিখলে নিশ্চয়ই আপনি দিনপঞ্জি আপনাদের বুঝিয়ে বলতে পারতাম, লিখতে পারতাম। কিন্তু মোটা দাগে যে জিনিসটা বোঝার বিষয় সেটা হলো জিয়াউর রহমান যখন ক্ষমতা নেন বাংলাদেশের এই যে রাষ্ট্র পরিচালনা 1975 সালের 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে, সেই ক্ষমতা নেওয়ার পর তিনি নিজেকে যখন ঘোষণা দেন, বলেন আমি একজন সৈনিক, আমার ভিতরে কোনো রাজনীতি নেই এবং আমি যাদেরকে দিয়ে দেশ পরিচালনা করব তারা সম্পূর্ণ নির্দলীয় এবং অরাজনৈতিক নিরপেক্ষ একটি। জনগণ খুবই আস্থার সাথে তার সেই সরকারকে গ্রহণ করেছিল। একটা পর্যায়ে 1977 সালের সেপ্টেম্বরে এসে তার মাথায় ঢুকলো যে এই তিনি যে নানান মত পথের মানুষ নিয়ে একটা সরকার পরিচালনা করছেন, যেই সরকারে প্রতিনিয়তই তিনি হোঁচট খাচ্ছেন এবং অভ্যন্তরীণভাবে তিনি সেনাবাহিনীর মধ্য থেকেও নানান রকম পাল্টাকুর সম্মুখীন হচ্ছিলেন। তিনি
ভাবছিলেন যে যতক্ষণ না পর্যন্ত একটি রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করা যাবে তার যে দর্শন, ততক্ষণ পর্যন্ত তিনি তার যে মতবাদ, তার যে সরকার পরিচালনার স্থিতি সেটা নিশ্চিত করতে পারবেন না। এই কারণে 1977 সালে তিনি 19 দফা নামক একটি রাষ্ট্র বদলে ফেলার একটি মূল মন্ত্র ঘোষণা করেন। জিয়াউর রহমানের 19 দফার কথা আপনার সে মনে আছে। সেই 19 দফায় ছিল নানান রকম প্রস্তাবনা, রাষ্ট্র কিভাবে চলবে, সকল মতকে নিয়ে চলবে, সংবিধান কিভাবে চলবে, এখানে অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হবে এবং সমাজের অন্যান্য মানুষের অপর মানুষের ভূমিকা কি থাকবে, সেগুলো নিয়ে তিনি 19 দফাটা ঘোষণা করেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে। 1 সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে। ন্যায়নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। এবং সেই 19 দফা ঘোষণাই ছিল মূলত তার রাজনীতিতে জিয়াউর রহমানের যে দর্শন, সেই দর্শনকে পাকাপোক্ত করার একটা প্রাথমিক পদক্ষেপ। সেই 19 দফার পক্ষে তিনি একটা ভোটের ব্যবস্থা করেন। ভোটের নাম ছিল কি হ্যাঁ এবং না। সেই সময় 1975-এর পর আওয়ামী লীগ তো নিশ্চিহ্নই বলা চলে, তাদের কোথাও কোনো নামগন্ধ নেই। মাঠে অন্যান্য অপর যেসব রাজনৈতিক দল ছিল তার মধ্যে ছিল মাওলানা ভাসানীর ন্যাপ ছিল। সেই সমস্ত দলগুলোর মধ্য থেকে জিয়াউর রহমান এই যে হ্যাঁ না ভোট করেন, তখন অন্যান্য দলগুলো খুব বেশি প্রভাব সৃষ্টি করতে পারেনি। দেখা যায় যে জিয়াউর রহমান প্রায় 98% ভোট পেয়ে হ্যাঁ ভোটে জয়যুক্ত হন এবং জয়যুক্ত হওয়ার পরেই তিনি ভালো ভালো মানুষ খুঁজতে থাকেন যে কিভাবে তার এই যে দর্শন, সেই দর্শনকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজের অভ্যন্তর থেকে বিভিন্ন মেধাওয়ালা ব্যক্তিগুলোকে তিনি নিয়োগ করতে পারেন তার সরকারের অংশ হিসেবে। ঠিক যেভাবে এখন সরকার পরিচালিত হচ্ছে, আমরা ঠিক জানি না এই সরকারের যারা পরিচালিত হচ্ছে তাদের মেধার যে ক্ষুরধার কতখানি, কিন্তু এটিও একটি মেধাভিত্তিক সরকার। 77 সালের 19 দফার প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনা করতে থাকেন, কিন্তু তার মাথায় ছিল একটি রাজনৈতিক দর্শন, রাজনৈতিক দল প্রতিষ্ঠা। সেই রাজনৈতিক দল প্রতিষ্ঠার জন্য 1978 সালের এপ্রিলে তিনি আবার প্রেসিডেন্সিয়াল ভোট দেন। সেই ভোটেও বিপুল জনগণ তার পক্ষে ভোট দেয়। জিয়াউর রহমান 1977 সালের মে মাসে 19 দফার কর্মসূচি ঘোষণা করেন এবং সেই 19 দফা কর্মসূচি ঘোষণায় শুধু তিনি করেননি, সেটি ঘোষণার পক্ষে জনমত গঠন করার জন্য তিনি গ্রামে গ্রামে মাইলের পর মাইল হেঁটেছেন, খাল খনন করেছেন, মানুষের কাছে গিয়েছেন, কথা বলেছেন, করমর্দন করেছেন। একজন দেশের সেনাপ্রধান, রাষ্ট্রপতি গ্রামে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন। এই দৃশ্য তখন হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ আনন্দে গ্রহণ করতে থাকে। তখন জিয়াউর রহমান দেখলেন যে এটি তার রাজনীতিতে গৌরপত্তনের একটা বড় সুযোগ। তিনি এই 77 সালের মে মাসে 19 দফা ঘোষণার পর এবং সেই 19 দফার পক্ষে একটি হ্যানা ভোট নিয়ে তার যে কাজের বৈধতা, সেই বৈধতাটা নিশ্চিত করেন। এর খুব পরে, অর্থাৎ 1 বছরের কম সময় পরে, তিনি 1978 সালের ফেব্রুয়ারি মাসে একটি রাজনৈতিক দল গঠন করেন, যার নাম হচ্ছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, যেটাকে বলা হয় জাগ দল। এই জাগ দলের পেছনে ছিল অনেক মেধা ছিল, যারা আবার তৎকালীন ভাসানীর যে দল ন্যাপ থেকে এসেছেন, কেউ অন্যান্য দল থেকে এসেছেন, ডেমোক্রেটিক লীগ নামে খন্দকার মোশতাকের যে দল ছিল সেখান থেকে এসেছেন, এমনকি আওয়ামী লীগ থেকেও এসেছিল। তো এই জাগ দল নিয়েও তিনি আগাচ্ছিলেন, কিন্তু সেখানেও নানান রকম মতভেদ তৈরি হয়, মতদ্বৈততা তৈরি হয়। জাগ দল তো প্রতিষ্ঠা করার পর তিনি প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেন। কখন? এপ্রিল মাসে একটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেন এবং রাষ্ট্রপতি হিসেবে জনগণের প্রায় 70% ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। এরপরে তিনি দেখলেন যে না, এই ক্ষমতা গ্রহণের সময় তিনি যেই ওয়াদা করেছিলেন যে আমি একজন অরাজনৈতিক ব্যক্তি, আমি সৈনিক, আমার সরকার রাজনৈতিক প্রভাব মুক্ত, সেই জায়গা থেকে তিনি সরে এসে দেশের বৃহত্তর স্বার্থেই নিঃসন্দেহে তিনি দল গঠন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কখন গঠন করেন? 1978 সালের 1 সেপ্টেম্বর, যেই জাতীয়তাবাদী দলের গঠন এবং প্রতিষ্ঠার বার্ষিকী পালন করলো কয়েকদিন আগে বিএনপি। তো এরপরে আর ঘটনা আমরা জানি যে জিয়াউর রহমান তার ক্ষমতাকে খুব বেশি দিন টেনে নিতে পারেননি। 1981 সালে সেনাবাহিনীর অন্য অপর বিপদগামী সদস্যদের হাতে তিনি নিহত হন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অল্প সময়ের জন্য বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতি কিছুটা দিন হয়তোবা মুখ থুবড়ে পড়েছিল এরশাদের শাসন আমলে, কিন্তু জিয়ার যে রাজনৈতিক দর্শন,
তার এই যে মানুষের গ্রামে গ্রামে যে হেঁটে হেঁটে ঘুরে মানুষের সাথে কথা বলা, খাল কাটা কর্মসূচি, একজন ক্ষমতার শীর্ষ ব্যক্তি থাকা সত্ত্বেও সাধারণ মানুষের সাথে মেলামেশা করা, এবং সর্বোপরি আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে একটি আলাদা দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রতিষ্ঠিত করা, সেই সমস্ত কারণে জিয়াউর রহমানের যে দল বিএনপি ক্ষমতার বাইরে থাকলেও এরশাদের আমলেও যেমন মরে যায়নি, 91 সালে ঠিকই তারা সরকার গঠন করেছে, আবার এখন দীর্ঘ 15-16টা বছর ক্ষমতার বাইরে থাকার পরেও এখনো পর্যন্ত যে টিকে আছে সেটা সেই যে জিয়ার দর্শন, সেই দর্শন বেগম খালেদা জিয়া যতখানি টেনে নিয়ে এসেছেন এবং তার পুত্র তারেক রহমান এই দলটিকে একত্রিত করে রেখেছেন। যদিও এখন নানান রকম সমালোচনায় তার দলের দিকে যে তিনি তার দলের নেতাকর্মীদের সামলাতে পারছেন না। এই দলের নেতাকর্মীরা চাঁদাবাজি এবং দখল প্রকৃতি নানান ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গিয়েছেন, যেটা আলাদা বিস্তর আলোচনার দাবি রাখে। আমার এই আলোচনাটা ছিল মূলত যে নতুন যে ছাত্ররা রাজনৈতিক দল করছে তারা ভবিষ্যতে কতখানি সফল হবে এবং তারা কি জিয়াউর রহমানের রাজনীতির হাত ধরে হাঁটছেন কিনা, সেটি নিয়েই আলোচনা করতে জিয়াউর রহমানের এই পদক্ষেপটা একটু আপনাদের সামনে তুলে আনলাম। এখন আমি মাওলানা ভাসানীকে দিয়ে আলোচনাটার একটা শেষ টানার চেষ্টা করব। মাওলানা ভাসানী বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। বাংলাদেশের আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় মাওলানা ভাসানীর হাত ধরে। সেই আওয়ামী লীগের আগের রাজনৈতিক দলটির নাম কি ছিল? মুসলিম লীগ। তো মুসলিম লীগের যে রক্ষণশীল রাজনীতি, সেই রক্ষণশীল রাজনীতিকে জনগণ খুব একটা পাত্তা পাচ্ছে না দেখেই আওয়ামী মুসলিম লীগ নামে ভাসানী রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। এই আওয়ামী মুসলিম লীগ এতটাই জনসম্পৃক্ততা বাড়াতে সক্ষম হয়েছিল যে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে এই দলটি 223টি আসনে জয়লাভ করে। 223টি আসনে জয়লাভ করার প্রেক্ষিতে প্রাদেশিক সরকারের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে মাওলানা ভাসানীর এই যে সাফল্য, সেই সাফল্যের একজন অংশীদার হিসেবে কেবলমাত্র ভূমিকা রেখেছিলেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান আপনারা জানেন 1954 সালের যুক্তফ্রন্ট সরকারের বন মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী ছিলেন একজন। কিন্তু এই যুক্তফ্রন্ট সরকারের মধ্যেও পাকিস্তানের নানান রকম ষড়যন্ত্রের প্রেক্ষিতে খুব অল্প সময় এই যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তাদেরকে ভেঙে দেওয়া হয় এবং এখানে কেন্দ্রের শাসন অর্থাৎ পাকিস্তানের শাসন জারি করা হয়। তার প্রেক্ষিতে পাকিস্তানিদের বিরুদ্ধে মাওলানা ভাসানীর যে ক্ষোভ এবং তার যে রাজনীতি, সেই রাজনীতির প্রেক্ষিতে 1957 সালে অর্থাৎ 54 সালে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসে। তার 3 বছরের মাথায় 57 সালে মাওলানা ভাসানী কাকমারি সম্মেলন যে ঘোষণা দেন, সেখানে বলেন যে কেন্দ্র সরকার যেই রাজনীতি করছে, যেই বৈষম্য দেখাচ্ছে, তাতে অবিলম্বে খুব অচিরেই পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাবে। অর্থাৎ তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। শুধু স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বলেই মাওলানা ভাসানীর সাথে শেখ মুজিবুর রহমানের দূরত্ব বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? 1970 নির্বাচনের আগ দিয়ে শেখ মুজিবুর রহমান, তার আগে বলে রাখি 1966 সালের দিকে মাওলানা ভাসানী এই শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য নেতাদের আচরণে এবং তাদের যে 6 দফা, সেই 6 দফার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেননি বলেই আওয়ামী লীগ থেকে বেরিয়ে যেয়ে তিনি নিজের দল করেন। আর আওয়ামী লীগ তখন আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ শুধু আওয়ামী নামটা নিজেদের রেখে দেয় এবং সেই আওয়ামী লীগের নেতৃত্বের হাল ধরেন শেখ মুজিবুর রহমান। তো যাই হোক, এখন শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন কি? পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন। এটি ইতিহাসের নির্মোহ সত্য। তিনি 6 দফা এবং অন্যান্য প্রেক্ষিতে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি নিয়মতান্ত্রিক রাজনীতি করছিলেন। অন্যদিকে মাওলানা ভাসানী রাজনীতি করছিলেন কি? পূর্ব পাকিস্তানের স্বাধীনতা, তিনি যেটা 1957 সাল থেকে স্বপ্ন দেখেছেন। শেখ মুজিবুর রহমান যেহেতু পাকিস্তানি সরকারের সাথে মিলিয়ে এই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, সে কারণে তিনি নির্বাচনে যাচ্ছেন, পাকিস্তানিদের চাপিয়ে দেওয়া নির্বাচনে যাচ্ছেন। সেই বিরোধিতা করে মাওলানা ভাসানী 1970 নির্বাচনেও অংশ নেয় তার দল ন্যাপ। কিন্তু কি হয়েছিল? 70 নির্বাচনটা
যাওয়া ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং চাল শেখ মুজিবুর, যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ এবং তার নেতৃত্ব সুদৃঢ় করা, সেই সুদৃঢ় করার প্রেক্ষিতে তিনি যদি একবার জনমানুষের ভোটে তিনি যদি দেখাতে পারেন তার পক্ষে সমর্থন আছে, তখনই কেবল তিনি তার যে রাজনৈতিক চাওয়া, বাংলাদেশের স্বাধীনতা, পূর্ব পাকিস্তানের স্বাধীনতা, সেই লক্ষ্যে তিনি আগাতে পারবেন। সে কারণেই তিনি নির্বাচনে গিয়েছিলেন, যেটা হয়তোবা মাওলানা ভাসানীর সাথে দ্বিমত ছিল। কিন্তু মাওলানা ভাসানীকেই তখন ধরা হতো যে নিরেট স্বাধীনতাপন্থী একজন মানুষ, আর শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করা মানুষ। ইতিহাসের বাঘ কোথায় কাকে নিয়ে যায় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এরপর 1970 নির্বাচন হলো, যে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল। সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও অ্যাসেম্বলির ডাক না দিয়ে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নির্বাচিত শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে পাকিস্তান পরিচালনার দায়িত্ব না দিয়ে যে গড়িমসি করছিল, তার প্রেক্ষিতেই আমাদের স্বাধীনতার প্রেক্ষাপট রচিত হয়। এরপরে মাওলানা ভাসানী চলে যান, একেবারে বলা চলে যে কি পাদ প্রদীপের অন্ধকারে চলে যান। তার আর সেই ধরনের রাজনীতিতে ভূমিকা রাখার কোনো সুযোগ হয়নি। এরপরের ইতিহাস আপনারা তো জানেন। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে যাচ্ছে ছাত্রদের সমন্বয়ে, নাহিদ, মাহফুজ, আসিফ, আক্তার হোসেন এবং অন্যান্য সমন্বয়ক যারা আছেন, এদের ভিতরে এই যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম গঠনের সফলতা কতখানি, এটি আদৌ গণমানুষের প্ল্যাটফর্ম হবে কিনা, এরই মধ্যে তাদের যে অর্জন সেটি গণমানুষের হৃদয়ে গেঁথে গিয়েছে এবং তারা মনে করে, সাধারণ মানুষ মনে করে যে এটি ছাত্রদেরই সরকার। শেখ হাসিনাকে পতন সম্ভব হয়েছে ছাত্রদের সামনে এগিয়ে আসার কারণে, যদিও সব রাজনৈতিক দলের এখানে ভূমিকা আছে, স্যাক্রিফাইস আছে, অবদান আছে। তো সেইটাকে পুঁজি করে ছাত্ররা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারবেন কিনা, এবং পারলেও জিয়াউর রহমানের একক ক্যারিসমেটিক নেতৃত্ব যেমন বিএনপিকে যুগ যুগ ধরে মানুষের মনে স্থান দিয়েছে, শেখ মুজিবুর রহমানের ক্যারিসমেটিক নেতৃত্ব যেমন আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে এখনো মানুষের কাছে একটা বড় প্রতীক হিসেবে দাঁড় করিয়েছে, যেটা সমর্থ হননি মাওলানা ভাসানী। তিনি ব্যক্তিগতভাবে ক্যারিসমেটিক ছিলেন, পরিচিত ছিলেন, কিন্তু তার রাজনৈতিক দর্শনকে তিনি বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে নিতে পারেননি। সেইটার ঘাটতি আছে কিনা ছাত্রদের এই যে নেতৃত্বের মধ্যে, সেটি একটি আমার ভাবনা। আর সেই ঘাটতি যদি না থেকে থাকে, এমন কোনো ক্যারিসমেটিক লিডার যদি সামনে এসে বেরিয়ে আসতে পারেন এবং জনগণের পালসের সাথে সম্পৃক্ততা ঘোষণা করতে পারেন, এবং জিয়াউর রহমান যেমন সমস্ত দল মতকে নিয়ে একটি দর্শন প্রতিষ্ঠিত করেছিলেন, আওয়ামী লীগের পাল্টা ন্যারেটিভ দাঁড় করিয়েছিলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের যেই পতন, সেই পতনের পর আওয়ামী লীগ রাজনীতির যে পাল্টা ন্যারেটিভ বয়ান, এবং একই সাথে বাংলাদেশের এতদিন যাবৎ যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আছে তাদের ক্ষমতার ভুল ত্রুটির বিপরীতে একটি স্বচ্ছ শুদ্ধ বয়ান যদি নির্মাণ করতে পারেন, এবং সেই বয়ানের পক্ষে যদি কেউ একজন এককভাবে কিংবা দ্বৈতভাবে যদি এরকম ভূমিকা দেখাতে পারেন যে না, জনগণের পালসের সাথে তারা সম্পৃক্ত হতে পারছেন, নিঃসন্দেহে এই যে উদ্যোগ সেটি বাংলাদেশের রাজনীতিতে একটি মোড় পরিবর্তনীয় ভূমিকা রাখতে পারবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।